আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অলসো লাইক দ্য ভিডিও। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ আছে। আপনারা চাইলে আমাদের সাথে সেখানে কানেক্টেড হয়ে থাকতে পারেন। ফেসবুক পেজের লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো শুরুতে আসা যাক ইন্ডেক্সের চার্ট নিয়ে। তো ইন্ডেক্সের যখন এই লেভেলে ইন্ডেক্সটা ফ্লোরে ছিল, তো তারপর যখন ফ্লোর থেকে তুলে দেয় ইন্ডেক্সটা কিছুটা পরে গিয়ে আবার একটু রিভার্স বা বাউন্স ব্যাক করে, তারপর ইন্ডেক্স একটা লম্বা কারেকশনে আছে। এখন ইন্ডেক্স আবার কিছুটা বাউন্স ব্যাক করতেছে বা রিভার্স করতেছে। লাস্ট ভিডিওতে আমরা যে অ্যানালাইসিস ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে এই যে ৫,৪৭৫ এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। তো ইন্ডেক্স ৫,৪৭৫ লেভেলটাকে ক্রস করে গেছে। তো এখন আমরা নতুন করে জাস্ট একটু রেজিস্ট্যান্স গুলা দেখে নেওয়ার চেষ্টা করব। তো শুরুতে যদি আসি, এখন আমরা আগের বার আসলে একটা লাইনের মাধ্যমে জাস্ট ইন্ডেক্সের রেজিস্ট্যান্সটা দেখিয়েছিলাম। তো এখন ওই জিনিসটাকে আরেকটু সেফ থাকার জন্য আমরা একটা বক্স করে নিয়েছি। তো ওই বক্স হিসাবে ইন্ডেক্সটা কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। তো আমার ধারণা যে এই রেজিস্ট্যান্সটা খুব একটা স্ট্রং রেজিস্ট্যান্স হবে না, কারণ এই রেজিস্ট্যান্সের যে স্ট্রং পার্টটা সেটা ইন্ডেক্স অলরেডি পার করে এসেছে। তো নেক্সট যে লেভেলে রেজিস্ট্যান্স আছে সেটা হলো যে এই লেভেলে লাস্ট ভিডিওতে আমরা একটা কথা বলেছিলাম যে ৫,৪৭৫ যে লেভেলটা, এই লেভেলটা ইন্ডেক্স যদি ক্রস করতে পারে সেক্ষেত্রে ভালো। আর ইন্ডেক্সকে যদি আপওয়ার্ড ট্রেন্ডে যেতে হয়, মানে ডাউনওয়ার্ড ট্রেন্ড থেকে যদি বের হয়ে আসতে হয়, সেক্ষেত্রে আসলে ইন্ডেক্সকে এই লেভেলটা ক্রস করতে হবে। তো আসলে ইন্ডেক্সের জন্য বড় পরীক্ষাটা সামনেই, সেটা হলো যে কারেন্টলি এই যে বক্সটা আঁকা আছে, তো এই বক্সটার লেভেলটা যদি আমি দেখি, এই বক্সটা আসলে ৫,৭০৫ থেকে শুরু করে ৫,৭৭৫ পর্যন্ত এই বক্সটা। তো এই ৫,৭০৫ থেকে ৭৫ পর্যন্ত এই ৭০ পয়েন্টের মধ্যে বা এটা যদি ক্রস করতে পারে, তাইলে আমরা বলতে পারবো যে না, ইন্ডেক্স এখন আপ ট্রেন্ডে চলে গেছে বা ডিএসইএক্স এখন আপ ট্রেন্ডে চলে গেছে। তার আগে আসলে ইন্ডেক্স আপ ট্রেন্ডে গেছে এটা বলা এখনো শিওর হয়ে বলা এখনো সম্ভব না। কারণ ইন্ডেক্সের লম্বা পতনে এই জিনিসটা এটা কিন্তু আসলে একটা কাউন্টার মুভমেন্ট হওয়ারও একটা চান্স থেকেই যায়। তো এটা যদি কাউন্টার মুভমেন্ট না, এটা আসলে অ্যাকচুয়াল ট্রেন্ড, এটা প্রুভ করার জন্য এটাকে ৫,৭৭৫ এই লেভেলটা ক্রস করতে হবে। বাট আমরা যদি এইখানে জাস্ট ইন্ডেক্সের গত দিনের ক্যান্ডেলটা যদি দেখি, এটা কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল। তো মারুবুজু ক্যান্ডেল কি এটা যারা জানেন না তাদের জন্য এটা দেখে নিতে পারেন যে মারুবুজু আসলে একটা জাপানিজ স্টাইল বা এটা একটা বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেলকে মিন করে। তো ফুল একটা গ্রিন ক্যান্ডেল যদি কোনো শ্যাডো অথবা যদি কোনো টেইল না থাকে, সেক্ষেত্রে সেটাকে আসলে মারুবুজু ক্যান্ডেল বলা হয়। তো এই ক্ষেত্রে আমাদের যেই আহ, এইখানে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতেও কিন্তু আসলে কোনো টেইল বা কোনো শ্যাডো দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল আসলে যেহেতু গ্রিন, সেক্ষেত্রে আসলে এটা একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল। তো আমরা আশা করতেছি যে ইন্ডেক্স হয়তো এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে হয়তোবা ইন্ডেক্স আটকাবে না। ইন্ডেক্স হয়তো পরের লেভেলে গিয়ে দেখা যাক কেমন করে। তো কারেন্ট লেভেলটা হয়তো ইন্ডেক্স পার করে যেতে পারবে, সেটা আমরা এক্সপেক্ট করতেছি। মারুবুজু ক্যান্ডেলের যেই ফর্মুলা সেটা কিন্তু আমাদেরকে আপাতত তাই বলতেছে। তবে মারুবুজু ক্যান্ডেলে আমাদের যেই ইন্ডেক্সের বা এটা যদি একটা স্টক হইতো, সেক্ষেত্রে আসলে এই লেভেলটা হতো আমাদের জন্য স্টপ লস, মানে ৫,৩৭৫। তো এই লেভেলের নিচে ইন্ডেক্সের ক্ষেত্রে যদি বলি, এই লেভেলের নিচে যদি আবার চলে আসে, সেক্ষেত্রে আসলে আমাদের যেই আমরা এটা একটা স্টক হলে আমাদের জন্য স্টপ লস নিতে হতো। বাট এটা যেহেতু একটা স্টক না, সেক্ষেত্রে আসলে এটা এই লেভেলের নিচে আসলে আমরা আবারও কনফার্ম হব যে না, এটা আসলে এখনো আপ ট্রেন্ডে যায় নাই ইন্ডেক্স। তবে এই যে ইন্ডেক্সের যে মারুবুজু ক্যান্ডেল, এটার পরে একটা গ্রিন ক্যান্ডেল থাকলে মোট সাধারণত মারুবুজু ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়া যায়। তো আমাদের কিন্তু নেক্সট দিন একটা গ্রিন ক্যান্ডেলের খুবই প্রয়োজন। তাইলে হয়তো আমরা মারুবুজু ক্যান্ডেল বা বুলিশ মুভমেন্টের একটা কনফার্মেশন পাবো, হোক সেটা ছোট গ্রিন ক্যান্ডেল। তো সেক্ষেত্রে হয়তো আমাদের নেক্সট টার্গেট হবে ৫,৭০৫ বা ৫,৭০০ এর ঘরে। এছাড়াও ইন্ডেক্সের যদি আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হলো যে আসলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আপাতত যদি এই পয়েন্টটাকে আমরা ধরি, সেক্ষেত্রে এইদিকে আমরা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি। বাট আমাদের আরএসআইটা যদি দেখি, আমরা আরএসআই তে কিন্তু একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ইন্ডেক্সের এটা কিন্তু আবার একটা বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। তো এটা এখনো বলা যাচ্ছে না যে ইন্ডেক্স আসলে কি করবে। এই যে আরএসআই এর যে বিয়ারিশ সিগন্যালটা, এটা যদি ইন্ডেক্স নেয়, সেক্ষেত্রে হয়তো আবার আমরা এখান থেকে বা আরেকটু উঠে গিয়ে কারেকশন দেখতেও পারি।
বাট এটা যদি না নেয় সেক্ষেত্রে হয়তো আমাদের নেক্সট লেভেলটা হবে আমাদের জন্য একটা স্টপ পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আসলে এই লেভেলটা ক্রস করে গেলে আমরা মোটামুটি বলতে পারবো যে ইন্ডেক্স এখন আপ ট্রেন্ডে চলে গেছে। আর এই লেভেলটা যদি ক্রস না করে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা আসলে কাউন্টার মুভমেন্ট ছিল। আমরা ইন্ডেক্সের আসলে টেকনিক্যাল বা প্রাইস অ্যাকশন থেকে দেখলাম, প্লাস হলো আমরা আরএসআই ডাইভারজেন্স বা আরএসআই অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এবার আমরা ইন্ডেক্সের মোটামুটি যে ফিবোনাকিটা একটু দেখে নেই। তো ফিবোনাকি যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা যদি এই জায়গাটায় ধরি, দেখেন এই যে পয়েন্টটাকে আমরা বলতেছি যে মেজর রেজিস্ট্যান্স লাইন, সেখানে কিন্তু আসলে ফিবোনাকি লেভেল 0.5 মিন করতেছে। আর কারেন্টলি আসলে যে 0.236 এটা পার করে গেছে। তো নেক্সট আমরা যদি ফিবোনাকি হিসাবে যদি রেজিস্ট্যান্স ধরি সেটা হয়তো বা এই যে 0.382 এই লেভেলে। তো ইন্ডেক্স হয়তো এই দেখা যাক আসলে এই লেভেলটাতে আসলে আমরা প্রাইস অ্যাকশনে তেমন কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না। এখন ফিবোনাকি হিসাবে এটাকে যদি রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করে করে কিনা সেটা দেখা যাক। বাট প্রাইস অ্যাকশন হিসাবে যদি বলি অথবা যদি ফিবোনাকি হিসাবেও বলি সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা যে একটা মোটামুটি মেজর রেজিস্ট্যান্স হতে যাচ্ছে সেটা কিন্তু বুঝাই যাচ্ছে আসলে। ইন্ডেক্সের পিই ডেটাটা একটু দেখে নেই। তো এইখানে ইন্ডেক্সের পিই অগাস্ট 2013 থেকে দেয়া আছে। তো 2014 সালে এটা সর্বনিম্ন 10.54 এ চলে আসে। আর 2021 সালে সেটা 10.52 তে চলে আসে। তো আমরা কিন্তু এই যে ইন্ডেক্সের পি এই ডেটাটা কিন্তু আরো যারা আমাদের চ্যানেলে অনেকদিন ধরে আমাদের সাথে আছেন তারা জানেন এটা কিন্তু আমরা উপস্থাপন করে আসতেছিলাম আপনাদের কাছে অনেকদিন ধরেই। তো এই যে এই জিনিসটা দেখেন যখন 9.46 এ চলে এসেছে আমরা কিন্তু বলেছি যে ইন্ডেক্স কিন্তু অল টাইম একটা লো একটা পজিশনে আছে। এখান থেকে হয়তো ইন্ডেক্স খুব বেশি কমবে না। এরকমটাই আমরা আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে কমার খুব বেশি জায়গা নাই। আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা চাইলে হয়তো ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমরা কিন্তু অনেকটা সেরকমই দেখেছি যে ইন্ডেক্স কিন্তু কিছুটা বাউন্স ব্যাক করেছে। করে এই উইকে 10.46 এ এসে দাঁড়িয়েছে। যেটাও কিন্তু স্টিল আগের যে লো গুলা এগুলার থেকে কিন্তু নিচে আছে 10.52 আর 10.54। তো এরপর আমরা জাস্ট ইন্ডেক্সের আহ, সাথে আমরা যে ট্রেজারি বন্ড এই বন্ডের 5 ইয়ার্স এর রিটার্নটা একটু দেখে নেই। 5 ইয়ার্স এর ইল্ড যদি আমরা দেখি সেক্ষেত্রে ট্রেজারি বন্ডের এইখানে সেপ্টেম্বর 2013 থেকে ডেটা আছে। তো সেপ্টেম্বর 2013 থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজারি বন্ড যখন কমে যাচ্ছে তারপর কমে যাওয়ার পরে ইন্ডেক্স বা ডিএসইএক্স কিন্তু বাড়লো। তারপর ট্রেজারি বন্ড যখন আবার বেড়ে গেল ডিএসইএক্স কমতেছে। ট্রেজারি বন্ড যখন লোয়ার লোতে ওই টাইমে কিন্তু ডিএসইএক্স কিন্তু একটা হাই হাই ক্রিয়েট করেছে। তারপর যখন আবার বাড়তে শুরু করলো ডিএসইএক্স ও কমতে শুরু করলো। তো আমরা যদি এই জায়গার ডেটাটা দেখি এই ক্ষেত্রে কিন্তু আসলে রিসেন্ট টাইমে স্টিল এই মাসেও এখনো আসলে ট্রেজারি বন্ডের ইল্ডটা বেড়েই চলতেছে। তো এই ক্ষেত্রে আসলে ইন্ডেক্স যদি একটু বাউন্স ব্যাক করে বা ইন্ডেক্স যদি একটু রিটার্ন দেয় কিছুটা সেই ক্ষেত্রে কিছু ক্যাশ হয়তো ট্রেজারি বন্ডের দিকে আউটফ্লো হতে পারে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের অথবা ইনস্টিটিউটদের। এরকমটা আমার একটা ধারণা যে কিছু ক্যাশ হয়তো আউটফ্লো হতে পারে। তো এই ক্যাশটা কতদিন আউটফ্লো হবে? হ্যাঁ, সেটা হলো যে এইখান থেকে যদি তারা কিছুটা রিটার্ন নিয়ে এখন যেহেতু একটা হাই টাইমে চলে এসেছে এই যে ট্রেজারি বন্ডের যে একটা রিটার্ন এটা কিন্তু মোটামুটি 12.45 বা 45 বা অলমোস্ট 12.5 এর কাছাকাছি চলে এসেছে। তো এখন আপনি যদি এইখান থেকে 3-4% রিটার্ন নিয়ে ডিভিডেন্ড সহ যদি ধরি তাহলে যদি বলি যে 7-8% রিটার্ন নিয়ে আপনি যদি এখন একটা 13% রিটার্ন অ্যাসেট ক্লাসে যদি আপনি আপনার অ্যাসেটটাকে সিকিউর করতে চান সেক্ষেত্রে কিন্তু ট্রেজারি বন্ড এখন একটা ভালো অপশন। তো এই জন্য আসলে বলতেছি যে কিছু হাই নেট ওর্থ ইন্ডিভিজুয়াল অথবা ইনস্টিটিউটরা হয়তো এদিকে কিছু ক্যাশ আউটফ্লো করবে। এদিকে যদি কিছু ক্যাশ আউটফ্লো হয় এই ক্যাশটা আবার মার্কেটে আসা শুরু করবে। যখন আবার এটা আস্তে আস্তে কমতে শুরু করবে তখন আবার এই মার্কেট থেকে বা মানি মার্কেট থেকে সেটা আসলে আমাদের যেই ডিএসইএক্স ইন্ডেক্স এই মার্কেটে বা আমাদের যে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট সেখানে আসলে আবার আস্তে আস্তে ইনফ্লো হওয়া শুরু করবে। এছাড়াও আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, আগামী সপ্তাহে হয়তো বা বাংলাদেশ ব্যাংক তার মনিটারি পলিসি ডিক্লেয়ার করবে। তো এই ক্ষেত্রে আমাদের যেই বাংলাদেশের যে ডলার রেটটা বা ডলারের এগেনস্টে টাকার যে রেটটা, তো এইখানে টাকা আরেকটু ডিভ্যালুড হতে পারে। বর্তমানে আসলে ক্রলিং প্যাক চলতেছে। সো ক্রলিং প্যাকের যে মিড পয়েন্ট সেখানে আসলে ডলারের রেট দেয়া আছে 117 টাকা। তো সেটাকে হয়তো বাড়িয়ে 118 থেকে 120 টাকা পর্যন্ত চলে যেতে পারে মিড পয়েন্ট। সেক্ষেত্রে আসলে 1 টাকা কম বেশি বা একটা ব্যান্ড রেখে
তারা ট্রানজাকশন করতে পারে। অথবা আরেকটা রিউমারও শোনা যাচ্ছে যে মার্কেট থেকে হয়তো ক্রলিং পেগটা উঠে যেতে পারে। সেক্ষেত্রে বাজার ভিত্তিক একটা ডলারের দাম হয়তো নির্ধারণ করা হবে। তো বাজার ভিত্তিক ডলারের দাম হলে সেক্ষেত্রে হয়তো আমরা ১২০ বা ২২ টাকার দিকে ডলারের রেটটা চলে গেলেও যেতে পারে সাময়িক সময়ের জন্য। আর ডলারের রেট বেড়ে গেলে অনেক ক্ষেত্রেই আসলে ফরেন ইনভেস্টররা তাদের কিছু ইনভেস্টমেন্ট উইথড্র করে নেয়। তো সেটার কিছুটা ইফেক্ট হয়তো মার্কেটে আসতে পারে। তবে এই বছরের ডিসেম্বর নাগাদ আমাদের অর্থমন্ত্রীও যেহেতু বলেছেন যে আমাদের ইনফ্লেশন হয়তো কন্ট্রোলে চলে আসবে, তো আমরা আশা করব যে এই ম্যাক্রো ইকোনমিক যেসব ব্যাপারগুলো আছে বা ম্যাক্রো ইকোনমিক যে কি পয়েন্ট গুলো আছে এগুলো হয়তো ডিসেম্বর নাগাদ হয়তো আমরা একটা ভালো বা পজিটিভ একটা রিটার্ন দেখতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।